আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমাদের সাপ্তাহিক আড্ডার দিন আজকে। আমরা ডাক্তাররা সবাই মিলে শুক্রবার সবাই আড্ডা দিই, জানেন আপনারা। আমাদের প্রোগ্রামে সবাইকে স্বাগত। আজকে আমাদের পূর্ব নির্ধারিত মেডিসিন ছিল হচ্ছে কোষ্ঠিকাম। তো কোষ্ঠিকাম বিষয়ে এখন আমরা ইনশাল্লাহ আলোচনায় যাব। তার আগে আমি একটু সময় নিচ্ছি, আমি এটা শেয়ার দিয়ে নিই। এই গন্ডগোল এটা ঠিকই শোনা যাচ্ছে। একটু আমি সময় নিচ্ছি, আমি শুধু এটা পোস্টারটা শেয়ার দিচ্ছি আর কি, আমার প্রোফাইলে শেয়ার দিচ্ছি। আচ্ছা, তো আজকে আমাদের আলোচনার বিষয়বস্তু ছিল কোষ্ঠিকাম। আহ, কোষ্ঠিকামে আলোচনার পূর্বে একটা বিষয় আমি কথা বলতে আর কি চাচ্ছি, সেটা হচ্ছে কোষ্ঠিকামের বেশিরভাগ কথাতেই আমরা পাবো হচ্ছে প্যারালাইসিসের কথা, পক্ষাঘাতের কথা। বিশেষ বিশেষ করে আমরা পাই পক্ষাঘাত বিষয়টা। তো আহ, অনেকের হয়তো বা অনেকে বোঝেই আমরা পক্ষাঘাত বলতে আমরা কি বোঝাচ্ছি, অনেকে হয়তো বাবা বুঝতেই পারি না যে পক্ষাঘাত আসলে জিনিসটা কি। তো সেই বিষয়টাই আমি এখন একটু আহ, পরিষ্কার করার চেষ্টা করব। হয়তো বা অনেকে জানেন, তারপরেও একটু আর কি আমরা আলোচনা করব যে আসলে পক্ষাঘাত বলতে আমরা কি বোঝাচ্ছি। সেলিনা ম্যাডাম, হচ্ছে আমি এখন স্ক্রিন শেয়ার করব, তো যদি হচ্ছে দেখা না যায় বা বোঝা না যায় আমাকে আপনি বলবেন, আর যদি বোঝা যায় তত তো আলহামদুলিল্লাহ। আচ্ছা হ্যাঁ, স্ক্রিন একদম স্পষ্ট দেখা যাচ্ছে। আচ্ছা, ঠিক আছে। এখন তাহলে আমরা হচ্ছে আপনার ইয়ার বিষয়ে আসি, হচ্ছে প্যারালাইসিস। দেখতে লেখা তো দেখা যাচ্ছে, তাই না? লেখা তো দেখা যায়। একদম আচ্ছা ঝরঝরে দেখা যাচ্ছে আচ্ছা, লেখায়। পক্ষাঘাত এটা এটা হচ্ছে বাংলা বাংলা শব্দ, আমরা বাংলা দ্বারা এইভাবে বুঝি পক্ষাঘাত। আসলে পক্ষাঘাতের যদি আমরা ইংরেজি করি, ইংরেজি ভাষা অনেক সময় অনেক কিছু বুঝতে সহজ, অনেক কিছু বুঝতে কঠিন। যেমন ইংরেজিতে আমরা পক্ষাঘাতকে বলতেছি প্যারালাইসিস। তো আমরা সাধারণত এই কোষ্ঠিকামে যে পক্ষাঘাতকে বোঝাচ্ছি, সেই পক্ষাঘাতটা আসলে প্যারালাইসিস। ওয়ান এটার বিভিন্ন ধরন হয়, বিভিন্ন কারণে হয়, সেই বিষয়গুলোই আমি আহ, হচ্ছে বলার চেষ্টা করব। যেমন দেখেন, সাধারণত প্যারালাইসিস মানে আমরা কি বুঝি, যে অঙ্গ প্রত্যঙ্গগুলোর আমরা চাইলেও নড়াচড়া করতে না পারা, অথবা হালকা নড়াচড়া করা, যেমন ফুল মুভমেন্ট না হওয়া, এটাই মূলত প্যারালাইসিস। তো এই প্যারালাইসিসটাকেই আমরা এটাকে হচ্ছে দুই রকম বোঝায় আর কি, দুই রকম বলে। একটা হচ্ছে আংশিক প্যারালাইসিস, আর একটা হচ্ছে আপনার সম্পূর্ণ প্যারালাইসিস। আংশিক প্যারালাইসিসকে বলে প্যারাসিস, আর পূর্ণ যেটা পক্ষাঘাত বলতেছি আমরা, সেটা হচ্ছে প্যারালাইসিস। তো প্যারালাইসিস বা প্যারাসিস যেটাই বলেন, এটা মূলত আসলে কেন হয়, আমরা যদি কেন হওয়ার আরেকটা বিষয় আমরা দেখি, যে কেন হওয়ার আগে দেহের কোন কোন অংশ হয়, কিভাবে হয়, বা সেটা দিয়ে আমরা কিভাবে বুঝতে পারি। মেনোপ্লেজিয়া, মেনোপ্লেজিয়া মানে হচ্ছে একটা হাত বা একটা পায়ের প্যারালাইসিস। হেলি হেলিপ্লেজিয়া মানে আমরা দেখতে পাচ্ছি শরীরের ডান দিক অথবা ডান পাশের নিচের দিকে প্যারালাইসিস। মূলত আমাদের কোষ্ঠিকামটার ক্ষেত্রে হচ্ছে এই হচ্ছে হেমিপ্লেজিয়া, যে ডান দিকের অংশের যে প্যারালাইসিস হয় সেটার ক্ষেত্রে আমরা, বা ডান দিকের অংশের যে সমস্যাগুলো আছে সেই ক্ষেত্রে আমরা কোষ্ঠিকামকে সবচেয়ে বেশি দেখতে পাই। আমি আসবো তারপরে। এরপরে যেটা আছে প্যারাপ্লেজিয়া, নিচে শুধু দুই পায়ের হচ্ছে প্যারালাইসিস। তারপরে আছে
ডিপ্লেজিয়া, এটা হচ্ছে 2 পা 2 হাত সম্পূর্ণটাই প্যারালাইসিস। তো এই প্যারালাইসিস আসলে কেন হয়, প্যারালাইসিসের সাধারণ যে কারণগুলো আমরা দেখতে পাচ্ছি, লেখা তো দেখা যায়, তাই না? আমি যেটা দেখাচ্ছি সেটা তো দেখা যায়। আচ্ছা, যে কারণগুলো আমরা সাধারণত দেখতে পাই, প্যারালাইসিস সাধারণত মস্তিষ্কে রক্তক্ষরণ জনিত কারণে হয়, যেটাকে আমরা স্ট্রোক বলি, সাধারণ শব্দ যেটাকে আমরা স্ট্রোক বলি। আর এটা হচ্ছে মস্তিষ্ক বা স্পাইনাল কর্ডে আঘাতের কারণে হয়। মস্তিষ্ক বা স্পাইনাল কর্ডে আঘাতের জন্য আমরা প্যারালাইসিসের সম্মুখীন হতে পারি। তার তৃতীয়ত হচ্ছে পোলিও। তারপরে হচ্ছে গুইলেরিয়া ব্লারে সিন্ড্রোম। এই তারপরে হচ্ছে আছে ব্রেন টিউমার। তারপর আছে মাল্টিপুল হচ্ছে ক্ল্যারোসিস, ক্ল্যারোসিস। তারপরে আছে জন্মগত ত্রুটি। এখন আমরা এখানের মধ্যে মোটামুটি সবগুলোই বুঝি, দুইটা ছাড়া। এই যে গুইলেরিয়া বারে সিনড্রোম, এটা আমরা হয়তোবা বুঝি না। আর নিচের যে মাল্টিপল স্ক্লেরোসিস যেটা আছে, সেটা হয়তোবা আমরা অনেক সময় বুঝতে পারবো না। এই বিষয়টা আসলে জানা একটু জরুরি মনে করছি আমি, সেজন্য বলছি আর কি। তো আমরা এখন হচ্ছে এই বিষয়গুলা আমরা এখন দেখব, ওই বিষয়গুলো আসলে কি। এই যে গুইলারিং বারে সিনড্রোম, এটা যেটা দেখতেছি, এটা হচ্ছে একটা ইমিউনো সিস্টেম। আমাদের শরীর যে প্রতিরক্ষা সিস্টেম আছে, আপনার প্যারাফেরাল নার্ভ, এটাকে আক্রান্ত করে যখন, এই হচ্ছে তখন আমাদের এই যে বার্তাটা পৌঁছানোর যে বিষয়টা, মানে আমরা কোনো কাজ কেন করতে পারি, আমাদের শরীর যখন, আমাদের ব্রেন থেকে যখন সিগন্যাল আসে যে এটা আমরা করতে চাচ্ছি, ইচ্ছা প্রকাশ করি, তারপরে আমাদের হাতটা ওখানে যায়। তো এই যে যাওয়ার যে বিষয়টা, এই যে বার্তা যে পাঠানো নেয়ার যে ব্যবস্থাটা, এইটা ব্যাহত হওয়ার কারণে আমরা এই সমস্যার সম্মুখীন হই। এটা মূলত এর যদি বৈশিষ্ট্যটার কথা আমরা দেখি, এটা কিভাবে হয়, সাধারণত ভাইরাল এবং ব্যাকটেরিয়ার সংক্রমণের জন্য এই বিষয়গুলো হয়ে থাকে। যেমন ধরেন আমরা হচ্ছে এর যদি ইয়েগুলো দেখতে পাই, তাহলে হচ্ছে দেখবো যেমন পায়ের পেশির দুর্বলতা কি কি হয়, তারপরে পিন অথবা ঝিঝি লাগার মতো ব্যথা, তারপরে রিফ্লেক্স কমে যাওয়া, তারপরে আপনার কখনো মুখে বা চোখে প্যারালাইসিস। তো এই যে এটা আসলে মূলত কিভাবে হয়, হচ্ছে যখন আমরা ওই কোনো ইয়ের দ্বারা আক্রান্ত হই। যেমন ধরেন অনেকে 1 সপ্তাহ 3 সপ্তাহ যাবত হচ্ছে যখন ডায়রিয়া ভোগে, ডায়রিয়া ভোগার পরে আমরা একটা বিষয় খেয়াল করি, যে মাংসপেশি টেনে ধরা বা খিচে ধরার একটা মতো একটা দেখা যায়। যাদের খুব বেশি ডায়রিয়া বা কলেরা হয় বা ইনফ্লুয়েঞ্জার হয়, তখন দেখবেন যে মাংসপেশি টানে ধরতেছে, খিচে ধরতেছে। এটাও একটা, এবং আস্তে আস্তে এটা উপর দিকে যায়। এটাও একটা অন কাইন্ড অফ প্যারালাইসিস। আরেকটা যেটা আমরা পাই, সেটা হচ্ছে মাল্টিপল স্ক্লেরোসিস। এই মাল্টিপল স্ক্লেরোসিস এটা হচ্ছে এই বিষয় সেন্ট্রাল নার্ভ সিস্টেম। এই সেন্ট্রাল নার্ভ সিস্টেম এটা হচ্ছে একটা ইমিউনি সিস্টেম। এটার কাজ কি, এটা হচ্ছে বাইরে থেকে যে ব্যাকটেরিয়াগুলো বা ক্ষতিকারক জিনিসগুলো, ভাইরাসগুলো আমাদের শরীরে আসে, সেটাকে আক্রমণ করে সেটাকে নষ্ট করে দেওয়া। তো এখানে একটা রোগ হয় আমাদের অটো ইমিউনোসিস অটো ইমিউনো অটো ইমিউনো বিষয়টা এরকম, যে আমাদের ইমিউনো সিস্টেম আছে, সেই ইমিউনো সিস্টেম ভুলবশত আমাদের শরীরেরই বিশেষ অঙ্গকে আক্রান্ত করে ফেলে। এইটাকে বলে অটো ইমিউন সিস্টেম। এবং এই মাল্টিপল স্ক্লেরোসিস এটা হচ্ছে এই জিনিস, এটা এইভাবে আমাদের শরীরেরই একটা বিশেষ প্রতিরক্ষা সিস্টেম, যেটা হচ্ছে মানে যার কাজ ছিল বাইরে থেকে আসা জিনিসকে প্রতিহত করা, সে ভুলবশত বা বিশেষ কারণে, ফাংশনাল কোনো সমস্যার কারণে নিজের শরীরকেই আক্রমণ করে বসে, নিজের শরীরের একটা অংশকে আক্রমণ করে বসে যখন, তখন আমরা এই ধরনের প্যারালাইসিসের সম্মুখীন হইতে দেখতে পাই। এটা সাধারণত মূলত মহিলাদের বেশি হয়ে থাকে। এই ধরনের যে প্যারালাইসিসটা, এটা 20 থেকে 40 বছরের মধ্যে সাধারণত আমরা এটা দেখতে পাই। আর প্যারালাইসিসের লক্ষণগুলো তো আমরা জানি, এটা হচ্ছে আমি প্রথমেই বললাম যে এই কথাগুলা,
মোটামুটি সবগুলো বিষয়তে একই রকম আছে। মাংসপেশির হচ্ছে খিচে ধরা অথবা হচ্ছে আপনার নড়াচড়া করতে সমস্যা, অনেক সময় দেখা যায় যে ফুল প্যারালাইসিস, অনেক সময় দেখা যায় যে এই অল্প কাজ করে অল্প করে না। তো আমি কি এই বিষয়গুলো বুঝাতে পারছি সেলিনা আপা? আমার কথাগুলো কি বোঝা গেছে? আমি কি বোঝাতে সক্ষম? হ্যাঁ, স্পষ্ট বোঝা গেছে, খুবই সুন্দর হচ্ছে আলোচনা। আচ্ছা, থ্যাংক ইউ। আমরা স্ক্রিন শেয়ার অফ করে দিলাম। আমরা আসলে বোঝার চেষ্টা করছিলাম যে আসলে পক্ষাঘাত জিনিসটা কি। যেহেতু প্যারালাইসিস, আমরা আমরা যখনই কোষ্ঠিকামে যাব তখন কথায় কথায় দেখব পক্ষাঘাত, কথায় কথায় দেখব পক্ষাঘাত। আসলে পক্ষাঘাত বিষয়টা কি, আমি এইটাই আসলে প্রথমে একটু ইয়ে করার চেষ্টা করলাম যে আসলে পক্ষাঘাত বলতে আমরা আসলে কি বুঝবো, বিষয়টা কি। আমার আমার এটা বলার উদ্দেশ্য এটা, আলোচনাটা সুন্দর করার জন্য, বোঝার জন্য, সহযোগিতা হওয়ার জন্য, এবং ভবিষ্যতে আমরা যখন দেখব তখন যেন আমরা বুঝতে পারি যে প্যারালাইসিস মানেই হচ্ছে শুধু যে স্ট্রোক করার কারণে হবে, বিষয়টা তো তা না। মানে মস্তিষ্কে রক্তক্ষরণ হলে যে প্যারালাইসিস হবে, আসলে তা না। অনেক কারণেই প্যারালাইসিস হতে পারে। কোন কোন কারণে হইতে পারে, সাধারণত কোষ্ঠিকামের কার্যক্ষেত্রগুলো কোন কোন জায়গাতে আছে, আমি সেই বিষয়গুলোও আলোচনা করে ইনশাল্লাহ পরিষ্কার করার চেষ্টা করব। আল্লাহ যদি তৌফিক দেয় ইনশাল্লাহ আমি চেষ্টা করব। এখন আমরা কোষ্ঠিকামে মূল আলোচনা, আমাদের যে মূল বিষয়টা, আমাদের মূল সাবজেক্ট আজকের হচ্ছে কোষ্ঠিকাম। তো কোষ্ঠিকাম হচ্ছে একটা খনিজ পদার্থ। মূলত এটার খুব ব্যাখ্যা বিশ্লেষণ পাওয়া যায় না যে আসলে এর মধ্যে কি কি উপাদান আছে, খুব ভালো একটা এখন পর্যন্ত বোঝা যায়নি। তো এটা আমাদের ডাক্তার স্যামুয়েল হ্যানিম্যান নিজে পরীক্ষা করেছেন। আর ডাক্তার হেরিং বলতেছে যে ডাক্তার স্যামুয়েল হ্যানিম্যানের জীবনে যত অবদান আছে, এই সবগুলা অবদান বাদেও যদি উনি শুধু কোষ্ঠিকাম আবিষ্কার করতেন, তাহলেও গোটা পৃথিবী তাকে সারা জীবন মনে রাখতো। একটা কোষ্ঠিকাম যদি আবিষ্কার করতো, মানে শুধু শুধু যদি কোষ্ঠিকামই শুধু থাকতো উনি, তাহলেও তাকে গোটা পৃথিবীর মানুষ মনে রাখতো, সারা জীবন মনে রাখতো যে তিনি একজন মনীষী ছিলেন, তিনি একজন চিকিৎসক ছিলেন, তিনি মানুষের কল্যাণার্থে কাজ করছে। তো এই হচ্ছে আমাদের কোষ্ঠিকাম। এখন আমরা কোষ্ঠিকামের প্রথমত মূল কথায় চলে যাব, যে আমরা 5 কথায় কোষ্ঠিকামকে কিভাবে বুঝতে পারবো। আর এই 5 কথার মধ্যে আমার সব মানে সব বিষয় ইনশাল্লাহ থাকবে। তার আগে আমি আংশিকভাবে বলে নিই, কোষ্ঠিকাম সাধারণত শীতকাতর মেডিসিন। কোষ্ঠিকামের সাধারণত সব মায়াজবের উপরে যথেষ্ট কাজ আছে। তারপরে বিষয়গুলো আমি আস্তে আস্তে আলোচনার মধ্যে বলতেছি। কোষ্ঠিকামের যে মূল 5টা কথা, আমি 5টা পয়েন্টকে মানে কোট করেছি, যেটার মাধ্যমে আমরা কোষ্ঠিকামকে অল্প কথায় সহজে প্রথম দর্শনে বুঝতে পারি। বিস্তারিত আমরা জানবো, জানা দরকার আছে, তারপরেও আমাদের একটু সূত্র শিখে রাখা দরকার, যে এতটুকুতে আমরা প্রথমে অন্তত বুঝতে পারবো যে কোষ্ঠিকামের অবস্থাটা। তো কোষ্ঠিকামের প্রথম যে কথাটা, 1 নাম্বার যে কথাটা, সেটা হচ্ছে নৈরাশা, উদ্বেগ, আতঙ্ক এবং শীতকাতরতা। তাহলে আমরা প্রথম কথায় পাচ্ছি কি, নৈরাশা, উদ্বেগ, আতঙ্ক ও শীতকাতরতা। দ্বিতীয় কথায় যদি আমরা যাই, দ্বিতীয় কথা হচ্ছে একাঙ্গিক পক্ষাঘাত। এই যে এখন পক্ষাঘাত মানে কি, এই বিষয়টা বুঝতে আর সমস্যা হবে না। এই বিষয়টার জন্যই আমি আসলে প্রথমের ওই মানে বিষয়গুলো সামনে আনা। দ্বিতীয় কথা হচ্ছে কি, একাঙ্গিক পক্ষাঘাত, একাঙ্গিক বাত, সাধারণত ডান দিকে রোগ আক্রমণ। এটা হচ্ছে আমাদের দ্বিতীয় কথা। তো তৃতীয় কথাতে আমরা কি পাবো? তৃতীয় কথাতে আমরা পাবো না দাঁড়ালে ভালোভাবে মলত্যাগ করতে পারে না। তারপরে হচ্ছে কি, অসারে মূত্রপাত। এটা হচ্ছে তৃতীয় কথা। চতুর্থ কথায় আমরা কি পাবো? চতুর্থ কথায় হচ্ছে আমাদের চতুর্থ মূল মন্ত্র, যেটার মধ্যে হবে মিষ্টিতে অনীহা, লবণ ও ঝালে আগ্রহ বেশি। পঞ্চম কথায় আমরা কি পাবো? পঞ্চম কথায় হচ্ছে রাত্রিবেলাতে ঘুমের আগে অস্থিরতা। এই হচ্ছে আমাদের মূল 5টা কথা। 5 কথায় আমরা
কোষ্ঠিকামকে প্রথম দর্শনে বুঝতে পারার জন্য 5টা কথা। সেলিনা আপা, আমার কথা কি বোঝা যায়? যদি কোনো সমস্যা আমাকে আপনি বলবেন আর কি, যে সমস্যা হচ্ছে বুঝতে পারছি না, কি যেটাই হোক সেটা আমাকে জানাবেন। কি সুন্দর হচ্ছে আলোচনা এবং খুব সুন্দর স্পষ্ট বোঝা যাচ্ছে, আচ্ছা, তা মানে ক্লিয়ার। আর আচ্ছা, কোষ্ঠিকামের আমরা যে হচ্ছে মাইন্ড বিষয়ে আলোচনা করব, তার আগে আনুষঙ্গিক কিছু গুরুত্বপূর্ণ পয়েন্ট নিয়ে কথা, তারপরে ইনশাল্লাহ মানসিক দিকগুলো নিয়ে কথা বলবো, তারপরে ইনশাল্লাহ বিশেষ বিশেষ ক্ষেত্রগুলা, গোটা কোষ্ঠিকাম তো আর আলোচনা করা সম্ভব না, এর মাঝে গুরুত্বপূর্ণ যে বিষয়গুলো যেগুলোতে আমরা অল্প কথাতে বুঝতে পারি সেই বিষয়গুলো নিয়ে আমরা আলোচনা করব। এখন যে বিষয়টা আসতেছে সেটা হচ্ছে, আমরা দেখতে পাচ্ছি কোষ্ঠিকামের একাঙ্গিক পক্ষাঘাত, এক অংশের এক দিকের পক্ষাঘাতে কোষ্ঠিকামের কথা। খিঁচিয়া ধরা বা টানিয়ে টেনে ধরা, খিঁচে ধরা বা টেনে ধরার মতো ব্যথা। আমি যে এখানে হচ্ছে আগে যে কথাটা বললাম যে প্যারালাইসিসের, এটা ওয়ান কাইন্ড অফ প্যারালাইসিস। তারপরে আছে মাংসপেশি বন্ধনী এবং জয়েন্টগুলা টাইনে টাইনে ধরা, খিঁচে ধরা, টেনে ধরা। এরপরে আমরা কি দেখতে পাবো? আক্ষেপ, খিঁচুনি। তারপরে আমরা আরেকটা জিনিস দেখি, আমরা মজার জিনিসগুলো আমরা বলি যে কোষ্ঠিকাম কিন্তু শীতকাতর মেডিসিন, কিন্তু যাবতীয় সমস্যায়, তার কাশি বলেন, তার ইপিলেপটিক যে খিঁচুনি, খিঁচুনি বলেন, আর হচ্ছে আপনার যে কোনো সমস্যায় বলেন, ঠান্ডা পানি ঝাপটা যদি দেন, যদি কাশি হয়, যদি ঠান্ডা পানি খায়, তাহলে খুব উপশম পায়, খুব আরাম পায়। মেডিসিন শীতকাতর, কিন্তু আবার শীতলতাতেই উপশম। এর মলদ্বারে হচ্ছে আপনার যে যত সমস্যা আছে, জ্বালা যন্ত্রণা বলেন, পাইলস বলেন, সেই কথাগুলো আমি আসবো, তার আগে একটু মানে ধারণা দিয়ে নিয়ে যাচ্ছি। সেই বিষয়গুলোতে আমরা পাবো কোষ্ঠিকামের শীতল পানিতে উপশম। শীতল পানি যদি ব্যবহার করে, ঠান্ডা পানি যদি ব্যবহার করে, ঠান্ডা পানি যদি খায়, সেই ক্ষেত্রে আমরা রোগীর যথেষ্ট উপশম দেখতে পাই, এবং ঠান্ডা বাতাসে আমরা রোগের বৃদ্ধি বা রোগের অনেক সময় কজেশন হিসেবে ধরে নিতে পারি। কারো যদি ঠান্ডা, ধরেন টেনে, একটা মানুষ টেনে হচ্ছে সফর করছে, এই সময় একটা সাইডে বাড়ি থেকে ঠান্ডা বাতাস আসতেছে, শীতল বাতাস আসতেছে, সেই অঙ্গের যদি পরবর্তী ক্ষেত্রে আমরা প্যারালাইসিস দেখতে পাই, সেই ক্ষেত্রে অবশ্যই আমরা কোষ্ঠিকামের কথা একবার চিন্তা করব। বৃষ্টিতে ভেজার কারণে দেখা যায় যদি যে প্যারালাইসিস একটা বিষয় চলে আসতেছে, সেই ক্ষেত্রে আমরা অবশ্যই কোষ্ঠিকামের কথা একবার চিন্তা, মানে প্রথমে চিন্তা করতে হবে। সবার আগে যে চিন্তা ভাবনা করতে হবে সেটা অবশ্যই কোষ্ঠিকামের কথা। আচ্ছা, আমি এখন মানসিক বিষয় নিয়ে যাই, তারপরে যে বিষয়গুলো আসবে ইনশাল্লাহ একে একে বলার চেষ্টা করবো। আবার সব সময় সব বিষয়গুলো মাথায়ও আসে না, কথার পরিপ্রেক্ষিতে যে বিষয়গুলো সামনে আসে সেই বিষয়গুলোই আর কি বেশি উপস্থিত হয়। অনেক সময় শেষ হয়ে যাওয়ার পরে মনে হয় যে গুরুত্বপূর্ণ এই বিষয়টা ছিল, বলাই হয়নি, বলা উচিত ছিল। যা হোক, তো কোষ্ঠিকামের মানসিকতা আমরা কেমন দেখব? কোষ্ঠিকামের প্রথমেই মন নিয়ে আমরা জানি মানসিক লক্ষণের গুরুত্ব বেশি, এবং আমি আজকে আবারও ইনশাল্লাহ যদি সময় সুযোগ পাই, আল্লাহ যদি তৌফিক দেয়, এটা বোঝাবো যে কোন সিমটমকে কোন সময় আমরা মূল্যায়ন করব এবং কোন সময় করব না, কেন করব না। তো দেখেন, আমরা কোষ্ঠিকামের যে মানসিক লক্ষণের কথা বলতেছি, প্রথমে বিষয় যদি আমরা আসি, কোষ্ঠিকামের যে মানসিকতা, এটা হচ্ছে মানসিকতা হচ্ছে একটা একটা দলনেতার মতো মানসিকতা। আমরা খেলার অধিনায়কের মতো, খেলাতে আমরা ক্যাপ্টেন দেখি না, ক্যাপ্টেনের মতো যে মানসিকতা, সেটা আমরা কোষ্ঠিকামের মধ্যে দেখতে পাই। কোষ্ঠিকামের চরিত্রগুলো কি? কোষ্ঠিকামের চরিত্র ভয়, উদ্বেগ, হতাশা, এই বিষয়ে আমি আসবো, এটা পরে আসতেছি, ওটা তো মূল কথা, যদিও আমি আসতেছি ওই কথায় পরে। কোষ্ঠিকামের ক্ষেত্রে আমরা দেখতে পাবো অন্যের দুঃখে এরা খুব দুঃখিত হয়, ব্যথিত হয়, অন্যের কষ্টগুলো সহ্য করতে পারে না। যেমন নিজের কষ্ট সহ্য করতে পারে না, অন্যের কষ্ট তেমন সহ্য করতে পারে না। আমরা অনেক সময় স্টেফিসিডিয়ার ক্ষেত্রে কি দেখি, এরা কষ্ট মুখ বোঝা, অন্যের অত্যাচার সহ্য করার পরে অসুস্থ হয়। কোষ্ঠিকামের চরিত্রটা ঠিক এইরকম না। কোষ্ঠিকামের চরিত্র হচ্ছে এরকম, এরা প্রতিবাদ করে, প্রতিবাদী, নিজের জন্য যুদ্ধ করে, এবং নিজের সাথে সম্পৃক্ত যারা, যেমন কখনো সে ধরেন একটা গার্মেন্টস কর্মী, সে শ্রমিক, সে যখন দেখতেছে যে আমার সাথের ভাইগুলা, আমার সহকর্মীরা নির্যাতিত হচ্ছে, তারা তাদের
মানে ওর ন্যায্য যে অধিকার আছে সেই অধিকার থেকে বঞ্চিত হচ্ছে, তখনই সে প্রতিবাদী অবস্থানে চলে যাবে। সে তখন সবকিছুর জন্য যুদ্ধে মানে বলতে পারেন এক কথায় আঘাত বেঁধে আমরা নামার যে কথাটা বলি, যে মাজায় কাপড় বেঁধে নেমে পড়বে সব অন্যের ভালোর জন্য। সে তেমনি নিজের জন্যও তাই। সে সে নিজে যেমন আক্রান্ত হলে প্রতিবাদ করে, প্রক্ষান্তরে তার আরেকটা চরিত্র হচ্ছে তার ফ্যামিলি, তার পরিবারের সদস্য, তার বন্ধু বান্ধব, তার আত্মীয় স্বজন, তার পার্টনার, তার সহকর্মী, তার সহযোদ্ধা যারা আছে, তারা যখন আক্রান্ত হয়, তারা যখন তাদের উপরে যখন জুলুম নির্যাতন হয়, তাদের উপরে যেমন যখন সামাজিক কোনো বৈষম্যের শিকার হয় তারা, তখন আমরা কোষ্টিকামকে দেখব সেই অসহায় লোকজনের পাশে তারা দাঁড়াবে এবং তারা প্রতিবাদ করবে এবং তাদের ন্যায্য অধিকার আদায়ের জন্য লড়াই করবে। কোষ্টিকামের ক্ষেত্রে আমরা অনেক সময় দেখতে পাই কমিউনিজমের যে বিষয়গুলো থাকে, ছাত্র অবস্থায় এরা কমিউনিস্টের যে বিষয়গুলো থাকে, অন্যের অধিকার যে সংরক্ষণের যে বিষয়গুলো থাকে, সেই বিষয়গুলোর মধ্যে এদেরকে আমরা অনেক সময় জড়াতে দেখব। এরা পরিবারের প্রতি খুবই দায়িত্বশীল এবং উদ্বিগ্ন, সদা সর্বদা উদ্বিগ্ন, ভীত, মানে আপনার সন্তুষ্ট। আমরা যদি ফসফরাসের সাথে একে কিছুটা তুলনা করি, তাহলে দেখব কি ফসফরাসের মানসিকতা কেমন। ফসফরাসের মানসিকতা এরকম, আমার ধরেন কারো ফসফরাসের কোনো পরিবারের সদস্য রোগাক্রান্ত, ফসফরাস চিন্তা করবে, খুব চিন্তিত হয়ে যাবে। চিন্তা হওয়ার পর যখনই সে একটু আশার আলো দেখবে, মুখ দেখবে যে হ্যাঁ এখন ভালো আছে, তখন সে খুবই খুশি। মানে সে যেমন অল্পতেই খুব দুঃখিত হচ্ছে, খুব চিন্তিত হচ্ছে, তেমনি আবার অল্পতেই একটু আশার আলোতেই খুশি হয়। পুষ্টিকামের ক্ষেত্রে আমরা এরকমটা দেখব না। তার ভিতরে সবসময় নৈরাশা, সবসময় হতাশা, সবসময় আতঙ্ক, সবসময় দুশ্চিন্তাগ্রস্ত, সবসময় তাই সে একটা টেনশনের মধ্যে থাকে। এই পরিবারের সদস্যটার মনে হয় এই হয়েছে, ওটার মনে হয় ওই হয়েছে, এর অসুখ হলো, আর কি ভালো হবে, এ কি আর ঠিক হবে? যদি ঠিক হয় তাহলেও খুশি হয় না, এখন তো ঠিক হলো, পরে আবার সমস্যা হবে না তো, এর তো ভালো হলো, অন্য সদস্য আবার আক্রান্ত হবে না তো। এরা ভবিষ্যৎবাণী করে, অমঙ্গলের ভবিষ্যৎবাণী সবসময় যেটা মনের ভিতরে আসে, বাস্তবে মানে মুখে কথা মানে প্রমাণও সেটাই, সবসময় মনে করে খারাপ কিছু ঘটবে এবং সবসময় একটা ভবিষ্যৎবাণী করে যে এই মনে হয় বিপদ আসতেছে, এই মনে হয় খারাপ কিছু আসতেছে। তার মানসিকতাই হচ্ছে খারাপ কিছুর জন্য চিন্তা ভাবনা করা। যদি কোনো কারণ নাও থাকে, তারপরেও সে খারাপ কিছুর কথাই চিন্তা করে। আমরা কোষ্ঠিকামের ক্ষেত্রে আরেকটা বিষয় চিন্তা করি, যেমন ধরেন কোষ্ঠিকামের কোনো অসুখ হয়েছে, সে বলবে যে আমার অসুখ আর ভালো হবে না ডাক্তার, আমি মনে হয় এবার মারাই যাব। সে আসলে আশার জিনিসটা দেখে না, আশার আলো। আবার বারবার জিজ্ঞেস সে আরোগ্য বিষয়ে হতাশ, তার অসুখ যে ভালো হবে সেটাতে সে মনে করে না। তার মনোবলের খুব ত্রুটি, মনোবল নাই, মনটা শক্ত করে যে কোনো কিছু সামনাসামনি করবে, মানে একটু হাসি খুশি থাকবে বা একটু খুশি হওয়ার মতো কোনো নিউজ আসলে খুশি হবে, সেটা না। সব সময় একটা খবর তো আসছে, কিন্তু এরপরে যদি খারাপ খবর আসে, এরপরে যদি দুঃসংবাদ আসে, এই মনে হয় খারাপ সংবাদ আসবে, এই মনে হয় কারো বিপদ হবে, এই মনে হয় আমার পরিবারের সদস্য কেউ অসুস্থ হয়ে যাবে। সদা সর্বদা বিপদ আসতেছে, বিপদের আশঙ্কায় আমরা কোষ্ঠিকামকে ব্যস্ত থাকতে দেখতে পাই। প্রক্ষান্তরে আমরা জানি যে সব জিনিসের যেমন সব লক্ষণগুলোরই অনেক সময় যেমন পজিটিভ দিক আছে, তেমনি কিছু ক্ষেত্রে আমরা উল্টা দিকও দেখতে পাই। কোষ্ঠিকামের ক্ষেত্রে আমরা উল্টা দিক কি দেখতে পাই? কোষ্ঠিকামের উল্টা দিক যেটা মানে ব্যতিক্রম, যেটা অনেক সময় আমরা পাইতে পারি, এরা মানুষের উপকার তো করে। আমরা আরেকটা কথা বলে নিয়ে হয়তো ভুলে যাব, কোষ্ঠিকাম মানুষের দুঃখে দুঃখিত হয়, ব্যথিত হয় এবং কান্নাকাটি করে। এরা নিজের দুঃখে যেমন কান্নাকাটি করে, অগত নিজে নিজে কান্নাকাটি করে, তেমনি অন্যের দুঃখেও এরা ব্যথিত হয়। এরা নিজের কথাগুলো অন্য মানুষের সাথে শেয়ার করতে চায়, নিজের কষ্টের কথাগুলো। কি বলছিলাম আব্দুল মোতালেব ভাই? কি জানি প্রসঙ্গ এটা বলছিলাম। ও হ্যাঁ, অন্য রূপ রূপ বলতেছিলাম, ভিন্ন রূপের কথা বলছিলাম। কোষ্ঠিকামের ভিন্ন রূপ আমরা কি দেখতে পাবো? কোষ্ঠিকামের ভিন্ন রূপ আমরা দেখতে পাবো যেমনি এরা উপকারকারী পরোপকারী, এরা যেমন দলনেতা দলপতি, এরা যেমন হচ্ছে মনে করেন যে লিডিং পার্সন, তেমনি উল্টো একটা মনোভাব আছে, এরা অনেক কিছু নিজের স্বার্থের জন্য করে। মানুষের উপকার তো করে, কিন্তু
এর ভিতরে অনেক সময় এটা এটা আমি ব্যতিক্রমের কথা বলছি, এটা সবার ক্ষেত্রে বলতেছি না, কিছু কিছু ক্ষেত্রে আমরা এরকম দেখতে পাবো। তারা মানুষের কোনো একটা বড় সুযোগ নেওয়ার জন্য মানুষের উপকার করে। মানুষের কাজ তো করছে, একটা মহিলার উপকার তো করছে, কিন্তু তার সাথে আসলে প্রেম করতে চাচ্ছে। মূল উদ্দেশ্যটা হচ্ছে ভালো কিছু করে অন্য কিছু আদায় করে নেওয়া। তো আমরা কোষ্ঠীকামের ক্ষেত্রে এরকম অনেক ইয়াও দেখতে পাই। এই ক্ষেত্রে একটা কথা মনে হয়ে গেল, অনেক ক্ষেত্রে অনেক সময় অনেক বই থাকে, অনেক লিখনী থাকে, সব লেখাগুলোতে গিয়ে বিশ্বাস করা যাবে না, সাবধানতা অবলম্বন করতে হবে। সব বই অথেন্টিক হয় না, সব কথাই পড়া যায় না, সব কথাই বলা যায় না। আমরা লক্ষণ যখন পড়তে যাচ্ছি তখন অনেক অদ্ভুত লক্ষণ পাই, অনেক বইতে অনেক মিথ্যা কথা, অনেক ফাউল লক্ষণ পাবো আমরা। আমাদের সেই লক্ষণগুলোকে, সেই বইগুলোকে অবশ্যই চিহ্নিত করতে হবে এবং সেগুলো থেকে আমাদের বাঁচে থাকতে হবে। অনেক এই কোষ্ঠীকামের ক্ষেত্রেই আমি নিজে পড়েছি অনেক ফালতু ফালতু নোংরা নোংরা লক্ষণ, যেগুলো রুব্রিক কোথাও নাই, কিন্তু অদ্ভুত অদ্ভুত কিছু কিছু বইয়ে আছে। আমরা যদি কোনো লক্ষণকে নাই পাই বইতে, মূল বইতে, ভালো বইতে নাই পাই, তাহলে সেই লক্ষণের আসলে দাম নাই। সবার কথার মূল্যায়ন সব রকম হয় না। যে বিষয়, যে বিশেষজ্ঞ, তার কথাতেই মূল্যায়ন দেওয়া উচিত, তার কথাতেই গুরুত্ব দেওয়া উচিত। আমরা সবসময় এটা বলি যে যারা ওষুধ পরীক্ষা করার ক্ষমতা রাখে না, তারা নতুন রূপদিক বলতে পারে না। যারা ওষুধ নিজের উপরে পরীক্ষা করতে পারে না, তারা ওষুধ বিষয়ে নতুন কথা বলার অধিকার রাখে না, তাদের কথাও আমরা শুনবো না। আচ্ছা, বলছিলাম যে ভিন্ন লক্ষণের কথা। ভিন্ন লক্ষণের ক্ষেত্রে আমরা পাবো অনেক সময় স্বার্থপরের মতো আচরণ আমরা পাবো। এরা মানুষের উপকার করে, নিজের স্বার্থের জন্য করে। এরা সমালোচনা মুখর হয়, অন্যের সমালোচনাও করে, সমালোচনা করতে পছন্দ করে। এমন ব্যক্তিত্ব আমরা হচ্ছে কোষ্ঠীকামের ভিতরে খুঁজে পাবো। তারপরে পাবো কি, এদেরকে যদি আপনি সহানুভূতি জানান, এদেরকে যদি সহমর্মিতা জানান, তাহলে এরা আরো আবেগপ্রুত হবে, আরো কান্নাকাটি করবে। আপনি একটা বিষয় বুঝাচ্ছেন তখন যে মনোবল শক্ত করবে, বিষয়টা আসলে তেমন না। যতই আপনি বুঝাচ্ছেন এরা আরোই তত আবেগে আপ্লুত হয়ে কান্নাকাটি শুরু করে দিয়েছে। এরকম আমরা কোষ্ঠীকামের ক্ষেত্রে দেখতে পাবো। শিশু রোগীর ক্ষেত্রে আমরা অনেক সময় দেখতে পাবো এরা সিসকাদুনে হয়। অনেক বাংলা শব্দ আছে একটু কঠিন কঠিন আর কি হয়, এরা তেমনই একটা শব্দ আর কি। এরা সিসকাদুনে হয়, অল্পতেই কান্নাকাটি করে। এরা হচ্ছে আপনার ও আমি ওই ওই কথাটা আসলে বলি, শিশু বিষয়ে বলি নাই, বলবা না, পরে সুযোগ যখন হচ্ছে তখন আমি বলতেছি। কোষ্ঠীকামের রোগীর ভিতরে আবার আরেকটা, যে আমরা যেমন পালসিলের মতো একটা লক্ষণ পাবো, সামান্যতেই কেঁদে ফেলে, চোখের পানি খুব সহজে বাইরে হতে আমরা দেখতে পাবো। তারপর দেখতে পাবো কি এরা ভীতু। বাচ্চারা বিশেষ করে রাত্রিবেলায় সন্ধ্যার পরে আর একা থাকতে পারে না, ভয় পায়, ভূতের ভয় পায়। অনেক সময় আমরা দেখতে পাবো যে গোধূলি লগ্ন থেকে ভয়টা বেশি হয়। যখন আমরা বলি না ছায়া ডাকা যখন দ্বিগুণ হওয়া শুরু করে, এরপর থেকে তাদের ভয়গুলাও দ্বিগুণ হওয়া শুরু করে, আস্তে আস্তে ভয়ে ভীত সন্তুষ্ট হওয়া শুরু করে। এই বাচ্চারা একা একা বিছানায় থাকতে পারে না, আলাদা বিছানায় যে ঘুমাবে, এই বাচ্চারা সেই ঘুমাতে পারে না। বাচ্চারা কাউকে চায় নিজের সাথে, কাউকে সহ। এরা তাছাড়া রাত্রিকালে, বিশেষ করে রাত্রিবেলাতে শুইতে পারে না। এরকম মানসিকতা আমরা হচ্ছে কোষ্ঠীকামের ক্ষেত্রে দেখতে পাই। ডাক্তার নেক্সট বলতেছেন যে কোষ্ঠীকামের রোগীরা অসুখী রোগী। আমি আগে যেটা বললাম যে এদেরকে আসলে সুখী করা যায় না, এদেরকে আপনি খুশি করতে পারবেন না। কিছু মানুষ আছে আপনি এদেরকে খুশি করতে পারবেন না, তার মধ্যে কোষ্ঠীকামের রোগীটা একটা। এরা সবকিছু, সব জিনিসের খারাপ দিকটা দেখে, অমঙ্গলের দিকটা দেখে, নেগেটিভ সাইডটা দেখে। মানে দুঃখ যেন খুঁজে বাইর করে নেয় যে এখানে এই কারণে আমি এখন দুঃখিত। এদেরকে আপনি খুশি করতে পারবেন না। সাধারণত সারাক্ষণ দুঃখ বিলাসিতা নিয়ে সাধারণ সাধারণত এই ক্ষেত্রগুলা চর্মরোগ যখন চাপা পড়ে, চর্মরোগ যেমন বাহ্যিকভাবে মলম ব্যবহার করা হয়, সেই ক্ষেত্রে আমরা এই মানসিকতা আমরা অনেক সময় দেখতে পাই। আচ্ছা, এদের শিশু চরিত্রের কথা আমি বলি, তারপরে আরেকটা বিষয় বলি। এরা হচ্ছে অল্পতেই চমকে ওঠে। একটা জায়গায় বসে আছে, কেউ কথা বলছে, তাহলে হয়তো দেখা গেল অল্পতেই চমকে উঠলো, সামান্যতেই। যেমন
ইয়ে দেখা মানে আপনার দুঃখ হয়, তেমনি সামান্যতে আবার চমকেও যাতে আমরা দেখি। কোষ্ঠিকামের শিশুর ক্ষেত্রে বলি, কোষ্ঠিকামের শিশুরা সাধারণত হাঁটা শিখতে দেরি আমরা দেখতে পাই। ছোটবেলাতে সাধারণ মানুষ সাধারণত 1 বছরে হাঁটা শিখে, আমরা কোষ্ঠিকামের ক্ষেত্রে দেখি 1 বছরে এরা সাধারণ হাঁটা শেখে না। সব হাঁটা না শেখার পিছনেই কিন্তু বড় বড় কারণ থাকে। আমরা আগের মেডিসিনগুলোতেও বলছি, শিশুদের মেডিসিন আমরা যখন আলোচনা করি, যখন আমরা বলেছি যে সবাই কিন্তু একই কারণে হাঁটা শিখতে দেরি করে তাও না। কারো মাথায় ব্রেনের ডেভেলপের সমস্যা, কারো অস্থিজনিত সমস্যা, এক একজনের এক এক বিষয় সমস্যাজনিত কারণে তারা হাঁটা শিখতে দেরি করে। কোষ্ঠিকামের রোগীদের হয় কি, নিচের অঙ্গগুলা, সে শিশু হোক আর বড় হোক, নিচের অঙ্গগুলো অপেক্ষাকৃত সরু হয়, দুর্বল হয় এবং টাইনে ধরার মতো একটা ব্যথা থাকে, খিঁচুনি জাতীয় খিচে ধরার মতো একটা ব্যথা। এবং এই নিচের কারণে, শক্তিহীনতার কারণে, প্যারালাইসিস একটা অবস্থার কারণে, মানে দুর্বলতার কারণে এই বাচ্চারা হাঁটতে পারে না, তাড়াতাড়ি হাঁটা শিখতে পারে না। এবং যখন হাঁটা শিখে তখন দেখবেন এরা বারবার কথায় কথায় হোঁচট খেয়ে পড়ে যায়। এইটা কোষ্ঠিকামের ক্ষেত্রে আপনি দেখতে পাবেন। আর সাধারণত যখনই আমরা শিশুদের মধ্যে শীর্ণতার লক্ষণ পাবো, তখনই দেখব তাদের পেটটা একটু বেশি বড় হয়ে যায়। এটা আর কি সব শীর্ণতার মেডিসিনের মধ্যেই আমরা দেখতে পাবো যে এদের হচ্ছে পেটগুলা একটু বেশি বড় হয়ে যায়। এই বাচ্চাগুলোদের ভিতরে তোতলামির একটা অভ্যাস থাকে। তোতলামির অভ্যাস থাকে কি, আমরা তো বলেছি যে প্যারালাইসিস আক্রান্ত হওয়ার কথা বলছি, যে কোষ্ঠিকাম প্যারালাইসিস পক্ষাঘাতের একটা অন্যতম মেডিসিন। সেই ক্ষেত্রে আমরা কোষ্ঠিকামকে পাবো যাবতীয় যে হচ্ছে প্যারালাইটিক যে বিষয়গুলো আছে তার মধ্যে আমরা কোষ্ঠিকামকে দেখতে পাবো। তার মধ্যে শিশুদের মধ্যে আমরা লক্ষ্য করব যে কি, এদের ভিতরে তোতলামির একটা অবস্থা আমরা দেখতে পাবো। তারপরে কি পাবো আমরা, কোষ্ঠিকামের প্রায় প্রায় ক্ষেত্রে, আমি যে এটা রুব্রিকের কথা বলছিলাম, মানে সরি লক্ষণের কথা বলছিলাম, কোষ্ঠিকামের প্রায় ক্ষেত্রে আমরা দেখতে পাবো কি, অসারের মূত্র নির্গত। এটা আমি একবারে এক কথায় একই সাথে সবগুলো বুঝাই দিই। সেটা হচ্ছে এদের কাশি থেকে শুরু করে, মৃগীর খিঁচুনি থেকে শুরু করে, আক্ষেপ বলেন, তর্কা বলেন, সব কথার আবার বিশ্লেষণ করতে পারবো না, তর্কা কি আক্ষেপ কি, তাহলে আবার কয়েক ঘন্টা লেগে যাবে। এদের আক্ষেপ বলেন, তর্কা বলেন, মৃগীর খিঁচুনি বলেন, অন কাইন্ড অফ সবই খিঁচুনি, যত কিছু আছে এর ভিতরে আমরা দেখতে পাবো কি, অসারে মূত্র নির্গত হওয়ার একটা লক্ষণ দেখতে পাবো। অনেক মহিলাদের ক্ষেত্রে এরা হাসির সময়, কাশির সময়, নাক নাক ঝাড়ার সময় অসারে 2-1 ফোঁটা প্রস্রাব নির্গত হয়ে যায়। এমনকি এদের যখন বায়ু নিঃসরণ করে তখন অসারে একটু মল বাহির হয়ে যায়। কোষ্ঠিকাম সরি, আমরা যখন খিঁচুনির ক্ষেত্রে যাব, যখন তরকার ক্ষেত্রে যাব, তখন দেখবো, আমরা যদি লক্ষ্য করি তাহলে আমরা দেখতে পাবো তারা যখন অসার অবস্থায় থাকে, মানে যখন অজ্ঞান অবস্থায় থাকে, তখন যদি আমরা লক্ষ্য করি তাহলে আমরা দেখতে পাবো এদের সামান্য একটু প্রস্রাব হয়ে গেছে। এটা একটা খুবই গুরুত্বপূর্ণ লক্ষণ। সামান্য একটু, যে কোনো ক্ষেত্রেই এর সামান্য একটু প্রস্রাব নির্গত হওয়া। একই ক্ষেত্রে একই ধরনের আরেকটা লক্ষণ আছে, কোষ্ঠিকাম যখন মূত্রনালী মানে ইউরিনারি সিস্টেমে আক্রমণ করে, তখন আমরা 2 ধরনের লক্ষণ দেখতে পাই। এক, অঝরে মানে প্রস্রাবের নিয়ন্ত্রণহীন, হয়তো বা 2-1 ফোঁটা প্রস্রাব পড়ে যাচ্ছে। আর এক, প্রস্রাব বাইর হতে চায় না, স্ট্রিকচার হয়ে যায়, সব একদম সংকোচন হয়ে যায় আর বাইর হয় না। অনেক সময় আমরা দেখতে পাবো আমি রোগীলিপিতেও দেখে, একটা ডাক্তার রোগীলিপিতেও দেখছি, অন্য সিমটমও দেখলাম, অনেক সময় প্রস্রাব আমরা জোর করে আটকায় রাখি, জোর করে আটকায় রাখার পরে এই মূত্রনালীর একটা স্ট্রিকচার তৈরি হয়, মানে সংকোচন তৈরি হয়। সেই ক্ষেত্রে আমরা কোষ্ঠিকামের কথা একবার চিন্তা করতে পারি। তো বলছিলাম কোষ্ঠিকামের মূত্রের কথা, মূত্র নিঃসরণের কথা, যে সমস্ত প্রায় অনেক লক্ষণে কাশির ক্ষেত্রে, হাসির ক্ষেত্রে, সর্দির ক্ষেত্রে, নাক ঝাড়ার ক্ষেত্রে এদের 2-1 ফোঁটা প্রস্রাব বাইর হয়ে যায়। এটা খুবই গুরুত্বপূর্ণ একটা সিমটম আমরা কোষ্ঠিকামের ক্ষেত্রে হচ্ছে দেখতে পাবো। ভিজা আবহাওয়ার কথা আমি এর আগেও বলেছি, মলদ্বারে চুলকানির কথা আমি বললাম আর কি। কোষ্ঠিকামের আরেকটা গুরুত্বপূর্ণ সিমটম আমরা আরেকটা ক্ষেত্রে আমরা ব্যবহার দেখতে পাবো, সেটা হচ্ছে পোড়া ঘা, আগুনে পোড়া ঘা, চর্মরোগ চাপা পড়া এবং আগুনে পোড়া ঘায়ের ক্ষেত্রে রোগী যদি বলে যে আমি আর সুস্থ নাই, ভালো নাই, কোন দিন থেকে, যেদিন থেকে আমি আগুনে পুড়ে গেছিলাম তারপর থেকে আমি আর ভালো নাই,
তারপর থেকে আমার যাবতীয় সমস্যা শুরু। যদি পোড়া ঘা ভালো হতে না চায়, ভালো হওয়ার পরে ক্ষত চিহ্ন থেকে আবার নতুন করে ঘা দেখা দেয়, সেই ক্ষেত্রে অবশ্যই আমরা কোষ্ঠিকামের কথা সবার আগে মাথায় নিয়ে আসব, আনুষঙ্গিক লক্ষণকে মিলায় দেখার চেষ্টা করব। তবে এই ক্ষেত্রে এরকম ক্ষেত্রে আমরা বলে থাকি সব লক্ষণকে মিলাতে হয় না। যখন কজেশনের ক্ষেত্র থাকে তখন সব ক্ষেত্রে লক্ষণ মিলাতে হয় না। কোষ্ঠিকামের ক্ষেত্রে আমি একটা জিনিস এখনই বলি, কোষ্ঠিকামের যখন আমরা চর্মরোগ চাপা পড়া পরে কোষ্ঠিকামের রোগ লক্ষণগুলো দেখতে পাবো। সেই ক্ষেত্রে যদি চর্মরোগ বাহির হয় তাহলে তাদের যে বিষণ্ণতা আছে, যে মানসিক অবস্থা আছে, সেটা পরিবর্তন হয়ে যায়। কোষ্ঠিকামের লক্ষণ সম্পৃক্ত রোগী চর্মরোগ চাপা পড়ে আছে কিন্তু কোষ্ঠিকামে বাইরে হচ্ছে না, সেই ক্ষেত্রে সালফার ব্যবহার করতে হবে। কোষ্ঠিকাম সালফারের অনুপূরক পরিপূরক। এখন কথা আসতে পারে যে কোষ্ঠিকাম কিভাবে অনুপূরক পরিপূরক হয়? কোষ্ঠিকাম তো প্রচন্ড গরম কাতর মেডিসিন, সরি সালফার তো প্রচন্ড গরম কাতর মেডিসিন, কোষ্ঠিকাম তো শীত কাতর মেডিসিন। সেই ব্যাখ্যায় যাবো ইনশাল্লাহ। একটু সময় দিতে হবে আমাকে, আল্লাহ যদি তৌফিক দেয়, সময় দেয়, আমি সেই কথায় যাব। তো আমরা বলছিলাম লক্ষণের কথা। এখন আমি আনুষঙ্গিক যে বিষয়গুলো আছে, যে বিশেষ বিশেষ ক্ষেত্রে যে বিষয়গুলো, দু একটা যে পয়েন্টগুলা, সেই পয়েন্টগুলা একটু পয়েন্ট আকারে আর কি সেটা বলার চেষ্টা করব। কোষ্ঠিকামের আরেকটা জিনিস আমি বলতে ভুলে গেছি, এদের যেমন ভয় ভয় ভাব আছে, তেমনি যেমন এদের মৃত্যু ভয়ও ব্যাপক। মৃত্যু ভয়ের কারণে রাত্রেবেলা ঘুম হয় না, এই লক্ষণটা আমরা কোষ্ঠিকামের ভিতরে পাবো। কোষ্ঠিকামের মাথার লক্ষণে যদি আমরা আসি, তাদের এদের মাথার সামনের দিকে নোয়ালে মাথা ঘুরে, তীব্র মাথা ব্যথা, বমি বমি ভাব আমরা দেখতে পাই। চোখের ক্ষেত্রে যদি আমরা আসি, চোখ খোলা রাখতে বা চোখ বন্ধ রাখতে সমস্যা। কোষ্ঠিকামের ক্ষেত্রে যখন আমরা পক্ষাঘাতিক বিষয়গুলো যাব, চোখের প্যারালাইসিসের দিকে যখন আমরা যাব, তখন আমরা দুই রকম প্যারালাইসিস পাবো। এক, চোখ খোলা আছে বন্ধ করতে পারছে না, আর একটা হচ্ছে চোখ বন্ধ আছে খুলতে পারছে না। সাধারণত কোষ্ঠিকামের যত পক্ষাঘাতিক যে লক্ষণগুলো পাবো আমরা, সেই লক্ষণগুলোতে বেশিরভাগ ক্ষেত্রে আমরা পাবো এখানে স্পর্শ, মানে অনুভূতি থাকবে। স্পর্শ যে অনুভূতি, সেই অনুভূতিটা আমরা দেখতে পাবো। হাত পা নড়াতে পারছে না ঠিক আছে, কিন্তু যদি হাত দেওয়া যায় তাহলে দেখতে পাবো আমরা তার অনুভূতি আছে। এই প্যারালাইসিসের ক্ষেত্রে আমরা বেশি পাবো হচ্ছে কোষ্ঠিকামের ক্ষেত্রে। মুখের ক্ষেত্রে তাই এক সাইডের প্যারালাইসিসের মুখের পক্ষাঘাতের ক্ষেত্রে আমরা হচ্ছে কোষ্ঠিকামকে খুব বেশি পাবো। কোষ্ঠিকাম স্ক্রুফুলার যেগুলো বাচ্চা, যেগুলো শুকিয়ে যায়, যেগুলো বাচ্চা, সেই বাচ্চাদের ঘন ঘন চোখ উঠার ক্ষেত্রে কোষ্ঠিকাম খুবই ভালো একটা মেডিসিন। তারপরে এর ভিতরে লক্ষণগুলো পাওয়া যাবে, চোখে বালি পড়ার মতো অনুভূতি, খোঁচা খোঁচা মারার মতো অনুভূতি, হাজাকা চক্ষুস্রাব আমরা এর ভিতরে দেখতে পাবো। আচ্ছা, কোষ্ঠিকামের কানের কথা, কানের দিকে যদি আমরা আসি, কোষ্ঠিকামের কানের একটা অন্যতম লক্ষণ আমরা পাবো, এদের কানে প্রতিধ্বনি হয়। মানে এরা নিজেদের শব্দ, নিজেদের কথা নিজেরাই আবার শুনতে পায়, নিজেদের পায়ের ধ্বনি নিজেরা শুনতে পায়। কোষ্ঠিকামের হচ্ছে আরেকটা লক্ষণ আমি ভুলে গেছিলাম, এখন মনে হচ্ছে আমি এখনই বলি। এদের সর্বাঙ্গের জ্বালাকর একটা অনুভূতি থাকে, এই জ্বালাটা হাত দিলে স্পর্শ করলে আরো অত্যাধিক বৃদ্ধি পায়। এই লক্ষণগুলো আমরা দেখতে পাবো। কোষ্ঠিকামের আমি বলছিলাম কোষ্ঠিকামের কানের কথা, কানের কথার মধ্যে আমি পাবো অত্যন্ত জ্বালা এবং ভেতরে লাল বোধ একটা। যদি আমরা কোষ্ঠিকামের কানকে লক্ষ্য করি তাহলে আমরা ভিতরে লাল বোধ দেবো। কোষ্ঠিকামের অনেক ক্ষেত্রে আমরা কান দ্বারা রক্ত প্রবাহিত হতে দেখতে পাই। কোষ্ঠিকামের কানের ভিতরে দপদপ করা একটা ব্যথা আমরা দেখতে পাবো। কোষ্ঠিকামের কানের ভিতরে খুব অল্পতেই সহজেই কানখোল যে ময়লা, সেই ময়লা জমতে আমরা দেখতে পাবো। সেলিনা আপা, আব্দুল মোতালেব, কাউকে দেখতে পাচ্ছি না, কেন দেখতে পাচ্ছি না? তাড়াতাড়ি লাইনে আসেন, সময় কম আছে। মানে আমি আপনাদের না দেখতে না পারলে আমি একটু হতাশ হচ্ছি। যা হোক আর কি। আচ্ছা, আমরা বলছিলাম কোষ্ঠিকামের কানের কথা, এবার আমরা বলবো কোষ্ঠিকামের নাকের কথা। নাকের কথার বিষয়ে আমি আলোচনা করতে আগেই বলেছি যে নাকের বিষয়ে আমরা পাবো কি, নাক ঝাড়ার সময়, সর্দি ঝাড়ার সময় এদের ভিতরে দেখতে পাওয়া যায় যে হচ্ছে একটু মূত্রত্যাগ হয়ে যায়, একটু দু এক ফোঁটা প্রস্রাব বাইরে হয়ে যাওয়া।
আরেকটা ক্ষেত্র আমরা দেখতে পাই, কোষ্ঠিকামের কফগুলা এরা দুর্বলতার কারণে কফ তুলতে পারে না, কাশি হয়, একটু কফ আসে, এই কফটা গিলে নিতে বাধ্য হয়। কোষ্ঠিকামের অন্যতম লক্ষণের মধ্যে এই লক্ষণও একটা। আমি এই লক্ষণটাও মানে বাস্তবায়ন নিজের ইয়েতেই বাস্তবায়ন করে দেখছি, আসলেই ভালো একটা লক্ষণ যে কফ আসে কিন্তু দুর্বলতার কারণে কফটা তুলতে পারে না, গিলে নিতে বাধ্য হয়। এবার মুখ ও গলনালীর ভিতরে যদি আমরা যাই, আমরা যেমন পক্ষাঘাতের বিষয় বলতেছি, তেমনি পক্ষাঘাত আমরা গলার ভিতরে পাবো, গলনালীর ভিতরে পাবো, আমরা জিভের ভিতরে পাবো। কোষ্ঠিকামের রোগীর ক্ষেত্রে আমরা পাবো, এরা যখন কথা বলে, এরা যখন খাবার খায়, তখন এদের সাইডে মাংস মানে এই যে গালের এক অংশে কামড় খায়, কেটে যায়, অথবা জিভের উপরে কামড় লাগে। এটা ওয়ান কাইন্ড অফ প্যারালাইসিস। মানে যেই সিমটমগুলো আমরা যে আগের যে প্যারালাইটিক আলোচনা করছি, পক্ষাঘাতের আলোচনা করছি, সেটা যদি কেউ শোনে তাহলে বুঝতে পারবেন যে আমি কেন এটাকে প্যারালাইসিস বলছি। যদি কেউ না শোনেন প্রথমের দিকে, তাহলে দয়া করে একটু ভিডিও থাকবে আমাদের ইউটিউব, ফেসবুক সব অঙ্গনেই হচ্ছে এখন ভিডিও আপলোড করা হয়, আপনারা পরবর্তীতে দেখে নিতে পারবেন। আর যদি আমাদের কোনো ভুল থাকে সেটা আমাদের সংশোধন করে দেবেন, খুশি হব। যদি কথাতে উপস্থাপনে কোনো ভুল থাকে, আমাদের যদি কোনো পরামর্শ থাকে সেটাও আপনারা দিবেন, অবশ্যই আপনাদের পরামর্শ গ্রহণ করা হবে। আমরা বলছিলাম জীবের ক্ষেত্রে, গলনালীর ক্ষেত্রে পক্ষাঘাত। গলনালীর ক্ষেত্রে পক্ষাঘাতের ক্ষেত্রে আমরা কি লক্ষণ পাবো? গলনালীর পক্ষাঘাতের ক্ষেত্রে যখন খাবার খায়, খাবারটা আটকায় যায়, খাবার ভিতরে নিচের দিকে না যায়, উপর দিকে চলে আসে, নাকের এই মানে নাকের শেষ মাথায় ওখানে খাবার চলে আসে, উপর দিকে উঠে আসে। এই লক্ষণগুলো আমরা হচ্ছে কোষ্ঠিকামের মধ্যে পাবো। এই যে দাঁতের যে ব্যথা, দাঁতের ব্যথাতে ঠান্ডা বাতাস যদি মুখের মধ্যে নেয় তাহলেও ব্যথা বাড়ে। ঠান্ডা বাতাস যদি হচ্ছে ঠান্ডা পানি, গরম পানি উভয়তেই দাঁতের সমস্যা বৃদ্ধি পায়। এবং ঠান্ডা বাতাস যদি গলার ভিতরে নেয় তাহলেও, মুখের ভিতরে নেয় তাহলেও দাঁতের ব্যথা বৃদ্ধি পায়। গলার ভিতরে একটা জ্বালাকর অনুভূতি, জ্বালাকর একটা ব্যথা আমরা দেখতে পাবো কোষ্ঠিকামের ক্ষেত্রে। থাইরয়েড বৃদ্ধি বা গয়োটার ক্ষেত্রেও আমরা কোষ্ঠিকামের লক্ষণ যদি পাই, সেই ক্ষেত্রে অবশ্যই কোষ্ঠিকাম খুব গুরুত্বপূর্ণ একটা মেডিসিন। হ্যাঁ, আর 15 মিনিট সময় আছে। তো সময়টা দেখলে একটু মন খারাপ হয়ে যায়, কারণ হচ্ছে যে অনেক কিছু বিষয় থাকে যেগুলো আনা সম্ভব হয় না। আবার প্রথম আজকে একটু সময় নষ্ট হয়ে গেছে আর কি, সেই সময়টুকু কাজে লাগানো যেত যেটা নষ্ট হয়ে গেছে। যা হোক, যেটা হয়ে গেছে সেটা ফেরত আসবে না। কোষ্ঠিকামের ক্ষেত্রে আমরা পাবো সকালবেলা স্বরভঙ্গ। ফসফরাসের ক্ষেত্রে যেটা সন্ধ্যাবেলা পাবো, কোষ্ঠিকামের ক্ষেত্রে আমরা সেটা সকালবেলা পাবো, সকালবেলা স্বরভঙ্গ। এদের খিঁচুনি অনেক সময় পূর্ণিমার সময় আমরা দেখতে পাবো। কোষ্ঠিকামের ক্ষেত্রে আরেকটা মজার লক্ষণ আছে, এদের যে জোরগুলা, অঙ্গের যে জোরগুলা, এটা সহজেই ফাটে যায় সামান্য কারণে। এই যে কানের জোড়া, নাকের জোড়া, বগল বলেন, এখানে বলেন, ওখানে বলেন, সবকিছুতেই আমরা হচ্ছে পাবো যে হচ্ছে অল্পতেই হচ্ছে ফেটে যাওয়া। খুব মানে একটা মজার কমেন্টের জন্য হাসলাম, হচ্ছে মোবারক ভাই খুব সুন্দর একটা কমেন্ট করছে, সেই জন্য হাসলাম। তো যা হোক, ওই বিষয়ে আমরা কথা পরে বলবো। তো কোষ্ঠিকামের ক্ষেত্রে আমরা দেখতে পাই যে হচ্ছে এদের জোরের অংশগুলোতে ফাটা, অল্পতেই বিনা কারণে অংশগুলো ফেটে যায়, এখানে ফেটে যায়, এখানে ফেটে যায়, যে জোরগুলো। আর কি আছে, জোরের সাইডগুলোতে হেজে যায়, ঘা হয়ে যায়। এটাও খুব গুরুত্বপূর্ণ একটা লক্ষণ কোষ্ঠিকামের ক্ষেত্রে। জিহ্বার পক্ষাঘাতের কথা আমরা বলছি, ফ্ল্যারিংসের যখন সমস্যা হয় হচ্ছে গলনালীর ক্ষেত্রে, তখন আমরা বললাম যে ডিপথেরিয়ার পরে আমরা এই লক্ষণগুলো দেখতে পাই। গলনালীর যে আক্ষেপ হয়, খাবার ভেতরে থেকে উপরের দিকে চলে আসে, এই বিষয়গুলো। কোষ্ঠিকামের খাবারের বিষয় যদি বলি, তাহলে কোষ্ঠিকাম খাবার অনেক ক্ষুধা নিয়ে বসে, কিন্তু খাইলে টেবিলে যখন বসে তখন আর খাইতে পারে না, খাবারের গন্ধে একটা অরুচি ভাব চলে আসে। এটা আমরা কোষ্ঠিকামের ক্ষেত্রে দেখতে পাবো। পাকস্থলীর ক্ষেত্রে আমরা চলে আসছি, সময় কম, আমরা একটু তাড়াতাড়ি আজকে হচ্ছে বলার চেষ্টা করছি। সেটা পাকস্থলীর ক্ষেত্রে আমরা দেখতে পাবো রুটি সহ্য হয় না, খালি পেটে অনেক সময় ব্যথা করে, ব্যথার পেট চাপ চাপ বোধ হয়। লবণাক্ত খাবার, লবণ বা লবণাক্ত খাবার খুব পছন্দ করে, মিষ্টি পছন্দ করে না, ঝলসানো মাংস বা কাবাব খুব পছন্দ করে। কফি এরা সহ্য করতে পারে না, সাধারণত চা কফি এদের ভালো লাগে না। বায়ু নিঃসরণের সময় বলেছি যে হালকা একটু
মল নিঃসরণ হয়ে যায়। এই কথা আমি আগেও বলছি। অশ্বের ক্ষেত্রে বলতেছে, সব বড় বড় ডাক্তাররা বলছে অশ্বের ক্ষেত্রে এমন কোনো লক্ষণ নাই পাইলসের ক্ষেত্রে যেটাতে কোষ্ঠিকামে নাই। মোটামুটি সব জ্বালা যন্ত্রণা সবকিছুর একটা কমপ্লিট প্যাকেজ বলতে পারেন কোষ্ঠিকাম। মানে সব রকমের জ্বালা যন্ত্রণাই কোষ্ঠিকামের ভিতরে আছে। দাঁড়াইলে সমস্যা, চলতে গেলে সমস্যা, এমনকি ব্যথা যন্ত্রণার কথা যদি খালি মলদারের কথা মনে হয় যে আমার মলদার বলে একটা জিনিস হয়, তাহলেই ব্যথা যন্ত্রণা বেশি হয়ে যায়। এই লক্ষণগুলো আমরা কোষ্ঠিকামের ক্ষেত্রে দেখতে পাবো। জননেন্দ্রিয়ার যদি দিকে যাই তাহলে আমরা দেখতে পাবো যে শুক্রের সাথে রক্ত নিঃসরণের একটা লক্ষণ আমরা দেখতে পাবো। ঋতুস্রাবের স্রাবের সময় এরা অপেক্ষাকৃত দুর্বল থাকে এবং মাজায় একটা ব্যথা থাকে। অঙ্গ প্রত্যঙ্গের কথা আমি আগেই বলছি, কমা বাড়ার কথা, বৃদ্ধির কথা এর মধ্যেই আলোচনা হয়ে গেছে। এরা সাধারণত কোষ্ঠিকামের রাত্রিবেলাতে সন্ধ্যার পর থেকে সমস্ত লক্ষণ বৃদ্ধি হয়। এর আগেও কিছুদিন আগেও আমি মনে করতাম যে রাত্রিবেলাতে বৃদ্ধি হলেই, সন্ধ্যার পর থেকে বৃদ্ধি হলেই আমি মনে করি যে হয়তো বা সিফিলিনাম হচ্ছে মার্সল, নাইট্রিক অ্যাসিড, সালফার হবে। পরবর্তী সময়ে যখন কোষ্ঠিকামের মুখোমুখি হলাম তখন দেখলাম না, আসলে কোষ্ঠিকাম খুব ভালো একটা বড় লক্ষণ। যখনই বিকেলে হয়ে যায়, সন্ধ্যার পর থেকে সমস্ত লক্ষণ বৃদ্ধিপ্রাপ্ত হয়। চর্মরোগের ক্ষেত্রে জ্বালা পসরা হচ্ছে, জ্বালা আছে, যন্ত্রণা আছে, পুড়ে যাওয়ার মতো অনুভূতি আছে, রস হাজাকর রস স্রাব আমরা দেখি, সেগুলো আমরা দেখতে পাবো। আমি এখন কোষ্ঠিকামের হচ্ছে যে বিষয়টা আছে সেটা হচ্ছে মেয়াদকাল যদি আমরা বলি, কোষ্ঠিকাম সাধারণত হচ্ছে 50 থেকে 60 দিন পর্যন্ত কাজ করে। কোষ্ঠিকামের পরম শত্রু হচ্ছে, যদিও অনেক লক্ষণে মিল আছে, কোষ্ঠিকামের শত্রু হচ্ছে ফসফরাস। কোষ্ঠিকামের আগে এবং পরে কোনো সময় ফসফরাস ব্যবহার করা যাবে না। আচ্ছা, আমরা কিছু রোগীলিপি দুই একটা কথা আমি বলার চেষ্টা করব, খুবই জরুরি যেটা বলা সেই রোগীলিপির মানে না বললেই না, সেই রোগীলিপিটা আমি আসলে বলার চেষ্টা করব। ডাক্তার বিজয় কুমার বসুর একটা রোগীলিপি আমি আপনাদের কাছে শেয়ার করতেছি। একটু আচ্ছা, আমি বলছি আপনাদেরকে। ডাক্তার বিজয় কুমার বসুর একটা খুব গুরুত্বপূর্ণ রোগীলিপি আমরা দেখতে পাই। উনি বলছে যে উনি একটা শিশুর বাচ্চার হচ্ছে চিকিৎসার ভার পালেন। সেই বাচ্চাটা হচ্ছে 7 বছরের বাচ্চা। এর কি হয়, এর হচ্ছে বিছানায় প্রস্রাব হয়ে যায়। তো বিছানায় প্রস্রাব যখন হয়ে যায় তখন এই লক্ষণে তার হচ্ছে আরো আনুষঙ্গিক লক্ষণগুলো উনি যেটা পাইলেন সেটা হচ্ছে বাচ্চার মিষ্টির প্রতি খুব দুর্বলতা। বাচ্চা মিষ্টি খুব পছন্দ করে এবং বাচ্চার হাত পায়ে প্রচন্ড জ্বালাকর একটা অনুভূতি, যা সন্ধ্যার পরে রাত্রেবেলাতে বৃদ্ধি পায়। আর লক্ষণের মধ্যে কি, বাচ্চা একা একা রাত্রে শুইতে পারে না, সাথে কাউকে চায়। বাচ্চা একটু ছিচকাদনের টাইপের, আর হচ্ছে অল্পতেই ভীত সন্ত্রস্ত হয়ে যায়, এরকম একটা হচ্ছে আপনার শিশু। এই রোগীটার ক্ষেত্রে তখন উনি যখন বাচ্চার ক্ষেত্রে উনি হচ্ছে ওষুধ সিলেকশন করলেন সালফার। যেহেতু বাচ্চা মিষ্টি পছন্দ করে, শিশুটা গরম কাতর, শিশুটার হচ্ছে আমি সালফারের লক্ষণগুলো বলছি, শিশুটা গরম কাতর, শিশুটা হাত পায়ে জ্বালা আছে এবং এই জ্বালা রাত্রিকালে বেশি হয়। এই লক্ষণের উপরে তিনি সালফার প্রয়োগ করলেন। সালফার প্রয়োগ করার পরে উনি সালফারে ব্যর্থ হয়ে গেলেন। সালফারে যখন ব্যর্থ হয়েছেন তারপরে উনি পরবর্তীতে আবার লক্ষণ সংগ্রহ করে উনি কোষ্ঠিকাম সিলেকশন করেন। কোষ্ঠিকাম সিলেকশন করার পরে এই কোষ্ঠিকাম প্রয়োগের পরে বাচ্চা কোষ্ঠিকাম প্রয়োগের পরের দিন থেকে, কোষ্ঠিকাম দেওয়ার পরে বাচ্চা আর কোনোদিন রাত্রেবেলাতে প্রসাব করে নাই। তো উনি বলতেছে যে এই যে রোগীলিপিটার এটার ব্যাখ্যা একটা বিশ্লেষণ আছে। ওনার বিশ্লেষণটা হচ্ছে এরকম, উনি বলছে যে এই বিশ্লেষণটা এইরকম, এই বাচ্চার ভিতরে 2 রকম সিমটম আছে। প্রথম সিমটমটা হচ্ছে সালফারের সিমটম, যেটা তার বাবা মার থেকে পাওয়া। দ্বিতীয় যে সিমটমটা, সেটা লাস্ট সিমটম, যেটা সেটা হচ্ছে কোষ্ঠিকামের সিমটম। তো সমস্যা যেহেতু এইটার, সেহেতু লাস্ট সিমটমটাই সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ। উনি বলছে যে আমার ভুল ছিল যে আমি তাকে সালফার প্রয়োগ করছিলাম, এটা সালফার প্রয়োগ করা আমার ভুল, কারণ ওই লক্ষণটা তার একদম প্রথম থেকে শুরু হয়ে আসতেছে, আগের লক্ষণ। লাস্ট যে লক্ষণটা তার, সেই লক্ষণগুলো কোষ্ঠিকামের লক্ষণ।
এই বাচ্চার চিকিৎসা কিভাবে সম্ভব? এই বাচ্চার চিকিৎসা এখন কোষ্ঠিকামে প্রস্রাবের সমস্যা তো সমাধান হয়ে গেছে, এখন তাকে আহ, দীর্ঘদিন যাবৎ সালফার দিয়ে চিকিৎসা করতে হবে। তাহলে তার যে ওই যে রোগ প্রবণতা আছে, ওই যে সমস্যাগুলো আছে, সেটা তখন তখন সমাধান হয়ে যাবে। সেই ক্ষেত্রে সময় সাপেক্ষ ব্যাপার, এবং ধাতগত যেটা বাপ মায়ের কাছ থেকে পাইছে সেটা আস্তে আস্তে ঠিক হবে। এই রোগীর লিপিটা বলার কারণ আমার ওই সব দিক দিয়ে বললাম কোষ্ঠিকামের অনুপূরক পরিপূরক সালফার কিভাবে হলো, আর সবসময় কোন সময় কোন লক্ষণের গুরুত্বটা বেশি। শুনে নিলাম রুগী কৃপণ, শুনে নিলাম রুগী হচ্ছে বিজনেসের বিষয়, যে কোনো কথায় লাভ ক্ষতি হিসাব করে আর ব্রায়ানি ওষুধ হয়ে গেল, বিষয়টা তা না। বিজনেসের কথা বললেই ব্রায়ানি ওষুধ হয় না। এটা হচ্ছে মানুষের চরিত্র, মানুষের চরিত্র। আর হচ্ছে সবসময় লাস্টের যে লক্ষণ সবসময় এক হয় না, অনেক সময় হয়, বেশিরভাগ সময় হয় না। সেই ক্ষেত্রে আমরা বি কেয়ারফুল, আমাদের সচেতন হইতে হবে কোন সময় আমরা কোন লক্ষণগুলো নিব, কোন লক্ষণগুলো নিব না। এখন আমি ডাক্তার ঘটকের একটা কেস শেয়ার করে, আমার আলোচনার সময় নাই, আমার মাত্র আলোচনার 7 মিনিট সময় আছে, 7 মিনিটের মধ্যে ইনশাল্লাহ আমি শেষ করে দেব। ঘটক সাহেব যিনি বাংলার কেন্ট, তার একটা রোগী লিপি না বললেই না, মানে অসম্পূর্ণ থেকে যায়। তিনি বলছেন যে 22-23 বছরের একটা যুবক, তিনি তার হঠাৎ তার পিতার বিয়োগ হয়। তার পিতা যখন মারা যায়, তখন তার যাবতীয় যে তার যে সম্পদ ছিল, অনেক বড় লোক ফ্যামিলির ছেলে, তার বিষয় যে সয় সম্পত্তির যে দেখাশোনার ভার, সেটা হঠাৎ তার কাঁধে চলে আসে। এই কাঁধে যখন আসে, এই হিসাব নিকাশ করতে যায়, প্রথম প্রথম সে কিছুটা বিষণ্ণ, কিছুটা হচ্ছে আপনার ভারাক্রান্ত থাকতো। এরপরে আস্তে আস্তে 2-3 মাসের মধ্যে ফুল উন্মাদ হয়ে যায়। এর লক্ষণগুলোতে সংগ্রহ করার পরে পাওয়া যায় কি, ঘুমের আগে যে অস্থিরতা, ব্যাকুলতা, আশঙ্কা পরায়ণতা, সব কিছুতেই যে আপনার হতাশ, মানে একটা দুঃসংবাদ আসবে, আহ, একটা খারাপ কিছু ঘটবে, এরকম সম্ভাবনা। এই সম্ভাবনার উপরে তখন উনি তাকে কোষ্ঠিকাম নির্ধারণ করলেন। কোষ্ঠিকাম দেওয়ার পরে রোগীটা কয়েক ডোজের মধ্যে, 2-3 ডোজের মধ্যে সম্পূর্ণ আরোগ্য হয়ে যায়। ডাক্তার ঘটক বলতেছে যে বেশিরভাগ ক্ষেত্রে এই সমস্যাগুলো আমরা চর্মরোগ চাপা পড়ার পরে দেখতে পাই। তো আবার ওই কথা, চর্মরোগ চাপা পড়ার পরে যদি কোষ্ঠিকাম প্রয়োগ করার পরে আমরা কোষ্ঠিকামের চর্মরোগটা বাইর না আসে, তাহলে সেক্ষেত্রে সালফার প্রয়োগ করতে হবে। আমাদের সময় শেষ, সময় 5 মিনিট সময় আছে। 5 মিনিট সময়ের মধ্যে আমি এই 5 মিনিট আপনাদেরকে দিলাম। যদি কারো কোনো বিষয়ে কথা বলার থাকে আমাকে একটু জিজ্ঞেস করবেন। আমার যদি আয়ত্তের মধ্যে থাকে, জানা থাকে, আমি যদি জানি বিষয়, আমি বলবো। আর না জানা থাকলে তো কোনো কথা নাই, সেই ক্ষেত্রে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। এখন আমাকে একটু বলবেন যে কারো কোনো বিষয়ে প্রশ্ন আছে কিনা, একটু ফাস্ট বলবেন, সময় আমার কম। একটা প্রশ্ন ছিল স্যার, জি, বলবো? জি সেরেন আপা বলেন। সেটা হলো যে প্রথমে আপনাকে ধন্যবাদ খুবই চমৎকার আলোচনার জন্য। সত্যি আমরা আমি বিশেষ করে ব্যক্তিগতভাবে খুবই উপকৃত হয়েছি। আর কোষ্ঠিকাম নিয়ে মোটামুটি আর কি ক্লিয়ার একটা ধারণা তৈরি হয়েছে, আশা করি সবারই হয়েছে। আমার একটা প্রশ্ন, সেটা হলো যে এই কোষ্ঠিকামের সবকিছুই বিস্তারিত জানলাম, কিন্তু আমরা প্রয়োগের ক্ষেত্রে আসলে মানে পরিমাণটা কিভাবে প্রয়োগ করব সেই বিষয়টা একটু বললে মানে আমার মতো নতুন যারা আছে তাদের জন্য সহজ হতো। আচ্ছা আপা, এই বিষয়ে অবশ্য অন্য সময় আমরা কথা বলি। প্রয়োগের ক্ষেত্রটা হচ্ছে, এটা অনেক সময় অভিজ্ঞতার উপরে নির্ভর করে, রোগের উপরে নির্ভর করে। রোগের শক্তি যেমন, মানে রোগ শক্তি যতটা সক্রিয় মনে হবে, ওষুধ শক্তি মানে ওষুধের সাথে, ওষুধের চাইতে অর্গাননের যে বিধি অনুযায়ী অসুখের চাইতে আপনার ওষুধটা একটু পাওয়ারফুল হইতে হবে। এই ক্ষেত্রে আমি মানে এটা হচ্ছে যেমন, আপনার যখন মনে করেন বৃদ্ধির ভয় থাকবে, তখন আপনাকে নিম্ন শক্তির অল্প শক্তির দিকে যাইতে হবে। যখন আপনার বৃদ্ধির ভয় নাই, যখন আপনি মানসিক মেন্টাল সিমটমের উপরে কাজ করাতে চাচ্ছেন, তখন আপনাকে উচ্চ শক্তি ব্যবহার করতে হবে, 1M 10M 50M CM যা আছে সেগুলোর ক্ষেত্রে। যেমন আসিলের ক্ষেত্রে সাধারণত বেশি শক্তি ব্যবহার হয়। এরকম আমরা বিষয় পাবো। আমরা আরেকটা বিষয় ভুলে গেছিলাম, সেই বিষয়গুলো আমি একটা বিষয় বলি। নাকের ক্ষেত্রে কোষ্ঠিকামে নাকের সুরসুর চুলকানি একটা অনুভূতি থাকে, এবং সাধারণত নাকের উপরে আঁচিল আমরা দেখতে পাই। আর কারো কোনো কিছু যদি বলার থাকে আমাকে একটু বলবেন। ধন্যবাদ, আমার আর কোনো প্রশ্ন নাই। যদি আর কারো প্রশ্ন থাকে। হ্যাঁ, আর কারো কোনো কিছু কি বলার আছে? মনে হয় কারো কিছু বলার নাই, হয়তো বা
সবাই খুব ভালো বুঝছেন, নয় আমার কথা কিছুই বোঝেননি। মানে প্রশ্ন না থাকার বিষয় দুই রকম, হয় খুব ভালো বোঝা গেছে অথবা কিছুই বোঝা যায়নি। কিছু যখন বোঝা যায় না তখন আর কোনো প্রশ্ন থাকে না। আর যদি সবকিছু ভালোভাবে বোঝা যায় তাহলে আর প্রশ্ন থাকে না। তার মানে আমি এরা বোঝাচ্ছি না যে কোষ্ঠিকাম আমরা আমরা মানে সরি আমি আপনাদের চাইতে ভালো জানি, আমি এই কথা বলি নাই। আমি বলতেছি এই কথা, আমি যতটুকু আলোচনা করছি আমার যে কথা, সেখানে যদি কোনো অস্পষ্টতা থাকে, সেখানে যদি বুঝতে কোনো সমস্যা থাকে, সেটা আমার সাথে শেয়ার করার কথা। অবশ্যই আপনারা আমার চাইতে কোষ্ঠিকাম ভালো জানেন, অনেকেই ভালো জানে, আমার সাথে চাইতে অনেক বড় পার্সন আছে অথবা পরে যারা দেখবে ভালো জানতে পারে। কিন্তু আমি যেটা বলছি তার মধ্যে যদি কোনো কিছু জানার থাকে আর কি, এটা আর কি। মনে হয় কারো কিছু জানার নাই। ধন্যবাদ সবাইকে অংশ মানে অংশগ্রহণ করার জন্যে। আমরা ইনশাল্লাহ সামনে দিন আবার উপস্থিত হব, নতুন কোনো মেডিসিন নিয়ে ইনশাল্লাহ আড্ডা হবে। আমাদের প্রোগ্রামটা মূলত আড্ডামূলক। আপনারা প্রশ্ন করবেন, প্রশ্ন না থাকলেও কথা বলবেন, আপনাদের কোনো যদি কথা থাকে, আপনার যদি কোনো পরামর্শ থাকে সেটা দিবেন। আমরা মানে আমরা একটা পরিবার, আমরা সবাই সবার মতো আর সবার সাথে আলোচনা করি। কেউ ছাড় না, কেউ শিক্ষার্থী না, কেউ শিক্ষকও না। আমরা সবাই সবার কাছ থেকে শিখবো। মানুষ কেউ পরিপূর্ণ না, কেউ মানে আমি একটা জিনিস ভালো জানি, আরেকজন আরেকটা জিনিস ভালো জানে, আরেকজন আরেকজন জিনিস ভালো জানে। আমরা সবাই সবার কাছ থেকে শিখতে আগ্রহী, শিখতে চাই, আমরা আসলে জানতে চাই। যেটা আপনি জানেন সেটা আমাদেরকে জানাবেন, যেটা আমি জানবো সেটা ইনশাল্লাহ আপনাদেরকে জানাবো। ঠিক আছে, সবাই ভালো থাকবেন, সবার জন্য শুভকামনা। ইনশাল্লাহ আগামী দিন দেখা হবে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।